এই মুহূর্তে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, তার মাজারে ফাতেহা পাঠ করেছে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে যারা জাতীয়তাবাদের আদর্শ নীতি বিশ্বাস করে এই সমস্ত মানুষদের নিয়ে, এই সমস্ত তরুণদের নিয়ে দলের যে সমস্ত মানব হিতৈষী কাজ, দলের মানব সেবামূলক কাজ তারা জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে থাকবে। এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একদিকে সাধারণ জনগণ মনে করবে যে বিএনপি সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, উপকৃত দুস্থ মানুষের পাশে থাকার জন্য। বন্ধুরা আমার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এস.এম. জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছেন। আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল। এই ডেঙ্গুর কারণ এডিস মশা। এই মশা কোথায় তৈরি হয়? নালা, নর্দমা, দুর্গন্ধময় এলাকা। এই দুর্গন্ধময় নালা, খাল, বিল পরিষ্কারের জন্য তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা কর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, লোক দেখানো নয়। আপনারা দেখেছেন ধোলাই খাল, মিরপুর মোহাম্মদপুরের যে খাল, সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে মশার ওষুধ ছিটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল, বিল, নালা তারা পরিষ্কার করেছে। রাজনীতি মানেই হচ্ছে মানব কল্যাণ, রাজনীতি মানেই হচ্ছে উপকৃত মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে, স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে, তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ পৌঁছেছে। জলোচ্ছ্বাস হয়েছে, সামুদ্রিক ঝড় হয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায়, অসহায় মানুষ, দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে। বন্ধুরা আমার, আবার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে তারা আবার ঠিকই রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তারা গুম খুনের শিকার হয়েছে, তারা অনেক মিথ্যা মামলায় কারাগারে থেকেছে। আজকে এস.এম. জিলানী, রাজীবের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন, হাবিবুল নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মুস্তাফিজুর রহমান, এরা প্রত্যেকেই সবচাইতে বিএনপির মধ্যে মামলা বেশি হাবিবুল নবী খান সোহেলের। এবং আর যাদের নাম বললাম, জিলানী, রাজীব সহ কারো 250-300 মতো মামলা নেই। প্রত্যেকেই মামলা নিয়ে, প্রত্যেকেই এই সরকারের, হাসিনা সরকারের নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, সাজার মুখোমুখি হয়ে তারা বিনতি পাঠ করছে। বাবুর নাম বলে বন্ধুরা আমার, বাবু যে এই দল, এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিতে গিয়ে নিজের জীবনকে তার বিনা চিকিৎসায় ঘুরতে ঘুরতে সে পৃথিবী থেকে চলে গেছে। আমরা শফিউল বাড়ি বাবুকেও স্মরণ করছি, আর যারা জীবন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আমরা এত ত্যাগ, এত রক্ত ঝরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি, সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়?
কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূত ভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হয়? সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবেন? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে না। এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হয়েছে। রংপুরের তারাগঞ্জে 2 জন এই মব সংস্কৃতির শিকার হচ্ছে। বন্ধুরা আমার, এইরকম পরিস্থিতিতে আমরা কামনা করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার। গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে, সেই ঋণ খেলাপি প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ হাজার কোটি টাকা, 3.5 লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা হয়। আমার এই সরকারের আমলেও প্রায় 1.5 লক্ষ আপনার ঋণ খেলাপি নবায়ন করা হচ্ছে। তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে, তারাই হয়েছিল ঋণ খেলাপি। এত টাকা, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা তাদের রিসিডিউল করার সুযোগ দিয়েছিল হাসিনা। তাদেরকে নবায়ন করা হয়েছে, তারা সেই টাকা পরিশোধ করেনি। আবার 1.5 লক্ষ কোটি টাকা নতুন করে কেন রিসিডিউল করা হয়েছে, কেন নবায়ন করা হয়েছে? আজকে বাংলাদেশ ব্যাংক, আজকে আর্থিক যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে, তারা আজকে কি ভূমিকা রাখছে, তারা কি কাজ করছে? আজকে একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে গেছে। হ্যাঁ, যারা মহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ, যারা ফার্মার ব্যাংক করে, তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে, সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে এসে আসুন। যারা জনগণের টাকাকে তছরূপ করেছে, লুট করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন। কিন্তু জনগণের টাকা যাতে ফেরত যায়, এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে। তা না নিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। শুধুমাত্র আপনার যদি কি বলে আপনার অন্যান্য সূচকগুলো, সেগুলো যদি ভালো অবস্থায় থাকে, তাহলে সেটার মধ্যে দিয়ে তো জনগণের আর্থিক সংগতি আসবে না, কর্মসংস্থান হবে না। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে। এই লোকগুলো যাবে কোথায়? এই লোকগুলো যাওয়ার জায়গা নেই। সুতরাং ইন্ডাস্ট্রিও বন্ধ হবে না, অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে 45তম স্বেচ্ছাসেবক দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে শহীদ জিয়ার বাজারে আমরা ফাতেহা পাঠ করলাম, আমরা পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে আজকে শুরু হয়েছে। আজকে সারা জেলায় জেলায় এবং ঢাকায় আরো কর্মসূচি আছে। আগামীকাল উপজেলায় উপজেলায় স্বেচ্ছাসেবক দল কর্মসূচি ঘোষণা করেছে। তাদের সকল কর্মসূচির সাফল্য ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোড ম্যাপ দেবে। তো আমরা দেখি তারা কি রোড ম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুন ভাবে ঘোষণা করবেন। কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে, একটা হয়েছে ভোটার শূন্য, একটা হয়েছে মধ্যরাতের নির্বাচন, আরেকটা হয়েছে দাবি নির্বাচন। এই সমস্ত নির্বাচন এখন মানুষ ভুলবে যদি এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং জনগণের যে দাবি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলেই আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে
এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে প্রায় 16 বছর 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। ধন্যবাদ।